এক বছরে বিচারাঙ্গনের গুণগত পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সরকারের উদ্যোগের প্রশংসা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন, রংপুরে সিইসি ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল, ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকেই তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। এবং নদীগর্ভে বিলীন হওয়ার পথে পটুয়াখালীর গলাচিপা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত এলসিইডি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু, যে আদালতের রায় ঘিরে সরকার পতনের পর বিগত এক বছরে সেই বিচার অঙ্গনে কতটা গুণগত পরিবর্তন এসেছে তা একটি বড় জিজ্ঞাসা। গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রাপ্তি কতটা নিশ্চিত হয়েছে সেটিও প্রশ্নবোধক চিহ্নের মতো দাঁড়িয়ে আছে। এ নিয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসাও করেছেন তারা। কাজী পাপ্পুর বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 10 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতি। এরপর হাইকোর্টের বিতর্কিত 12 বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে। সারা দেশে রদবদল করা হয় অধ্যস্থন আদালতের শত শত বিচারককে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা উদ্যোগ নেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। দেশের ইতিহাসের প্রথমবারের মতো আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগদান হতে থাকে হাইকোর্টের বিচারপতি। মামলা জট কমাতে করা হয় বিভিন্ন আইন সংস্কার। শুধুমাত্র মানুষকে হয়রানি করার জন্য আপিল করে আটকে রাখা ছিল, এরকম 400 মামলা আমরা একদিনে আমাদের মাননীয় বিচারপতিদের সামনে নিয়ে এসে বলেছিলাম এই মামলাগুলোর কোনো রাখারই কোনো জাস্টিফিকেশন নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ক্ষমতার অপব্যবহার কারণে অনেক মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু মামলাটা করে তারা ফেলে রেখেছিলেন যে শুনানি করার সাহস পাননি। এখন সেগুলো তারা করার সাহস পাচ্ছে না। অভ্যুত্থানের পর মাত্র 1 মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। প্রথম পার্থক্য হলো ইনভেস্টিগেশনের সময়টা ডিলে ইন ব্রিংইং প্রসিকিউশন। এই বিলম্বর কোনো প্রশ্নই নাই আমাদের এখানে। সেখানে ছিল খুব অ্যানালগ, শুধু না, একদম ধারণা বেসড এভিডেন্স। আর এখানে হলো বেশিরভাগ হলো ডিজিটাল বেসড এভিডেন্স, ডকুমেন্ট বেসড এভিডেন্স। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায় না। তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি। এমনকি বিচারকরা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারছে না, এমনটাই দাবি আইনজীবীদের। বিচারকদের মনে একটা সাহস থাকবে এবং একটা চিন্তা থাকবে যে আমি স্বাধীনভাবে বিচার করতে পারবো। কিন্তু আমি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেই পরিস্থিতি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। তাহলে এটা আমি কি বলবো বলেন? বিচার বিভাগকে আমরা বলবো যে বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে? এখনো ওই আইনজীবীদের ভয়তে তাকে জামিন দিতে হয়, অথবা জামিন ক্যান্সেল করতে হয়, অথবা রিমান্ড দিতে হয়। এই পরিবেশ পরিস্থিতি যদি বিদ্যমান থাকে এটাকে ন্যায় বিচার বলে না, এবং ন্যায় বিচার বলবো না আমরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধকতা দূর না করতে পারলে তা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তিনি। যে পরিবর্তন হয়েছিল সে পরিবর্তন অকার্যকর হয়ে গেছে, কোনো বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এর আগে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করতে 3 দিনের সফরে রংপুরে অবস্থান করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে মতবিনিময় করেন রংপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। পরে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এর আগে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। প্লেইং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা জানান প্রধান নির্বাচন কমিশনার। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভালো কিছু আশায় তার দলের দিকে তাকিয়ে মানুষ। শনিবার ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রের সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 175/25 রাজধানীতে জাতীয় সম্মেলন আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। স্বাগত বক্তব্যে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ড্যাবের প্রত্যেকটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধ। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগের চেয়ে আরো বেশি সুসংগঠিত হবে, আরো বেশি কাজ করবে। সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল ও সুনীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ক্ষেত্রের জবাবদিহি নিশ্চিতে গণতন্ত্রের ভিত মজবুত করা দরকার। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, সেটি বাংলাদেশের সকল পর্যায়ে। তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। 5 আগস্টের পর ভালো কিছুর প্রত্যাশায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। আগামীতে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা তাঁতি দল। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে বলে আশা জানান সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। আমরা প্রত্যাশা করি যে সেই তারিখেই নির্বাচন হবে, ওনার কথা উনি রাখবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরবর্তী নদী ভাঙনে বিলীন হয়ে গেছে পটুয়াখালীর গলাচিপার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় সড়কের 500 মিটার অংশ নদীগর্ভে বিলীন হতে পারে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ভাঙন রোধে পর্যাপ্ত বালুর বস্তার জন্য বরাদ্দ নির্ধারণের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া আমখোলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এতে জেলা সদরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া জোয়ারের পানিতে তেঁতুলতলা, আটখালী, ডাকুয়া ও হোগলবুনিয়া সহ অনেক গ্রামের আমন ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়ি ঘর আলে একটু ওই ভাঙতে ভাঙতে সব জায়গা জমি তো গেছি গিয়ে ভাঙিয়ে আলে একটু বাড়ি এর উপর দিলাম রাস্তা রাস্তা সব ভাঙে চিরে যায়। এখন কই থাকমু কই খামু। ডেলি মনে করেন 2 থেকে 3,000 গাড়ি যায়। এই রাস্তাটা দেখেন ভাঙিয়ে অর্ধেক গেছে, গাড়ি আটকাই যায়। খুব ভয়াবহ হয়ে গেছে এবং রাস্তাটা অতি শীঘ্রই না করলে রাস্তা একদম শেষ হয়ে যাবে। যে কোনো সময় সড়কের 500 মিটার অংশ নদী গর্ভে তলিয়ে যেতে পারে। ভাঙন ঠেকাতে কয়েক হাজার বালুর বস্তা ফেলা হলেও পানির চাপে বালুর বস্তা সহ বাঁধের একাংশ ভেঙে নদীতে চলে গেছে। এমন বাস্তবতায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ স্থানীয় জনসাধারণ। 20-50টা বস্তা হালাইয়ারা চলিয়ে গেছে। এখন আপনারা কিছু লোক পাঠান দয়া করিয়া, না হইলে 1 থেকে 1,500 লোক এই সাইডে থাকার কোনো বস্তু নাই। আমাদের ঘর বাড়ি সব ভাঙে গেছে নদীতে, 3-4 ঘর বাড়ি গেছে, জায়গা জমি সব নদীতে। আমরা চাই যে বলখালাই আমাকে বেরিবারটা ভালো করে দেব। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পর রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হবে জানালেন এলজিডি প্রকৌশলী। এই রাস্তাটা আসলে আমাদের ওইভাবে রিপেয়ার করাটা আমাদের এলজিডি পক্ষে সম্ভব না। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে জানিয়েছি। তারা যদি এই রাস্তাকে একটু সরিয়ে নিরাপদ জায়গায় নতুন করে তাহলে আমরা ওই জায়গার উপর আবার পাকা করে রাস্তাটাকে সচল রাখতে পারবো বলে আশা করছি। ভাঙন রক্ষায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা অবাধে বিক্রি হচ্ছে গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে। পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্রি বন্ধ করা যাচ্ছে না, ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। ইউক্যালিপটাস উৎপাদন রোধে এর ধ্বংস এবং নার্সারি মালিকদের আর্থিক প্রণোদনা দিতে সরকার অর্থ বরাদ্দ করেছে বলে জানান কৃষি কর্মকর্তা। গোলাম মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান, জেসি। গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা সহ 4 উপজেলায় বিভিন্ন নার্সারিতে ইউক্যালিপটাসের চারা রোপণ ও বিক্রি হচ্ছে। ইউক্যালিপটাস একটি পরিবেশ বিরোধী গাছ হওয়ায় এটি জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ। এর চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের দুর্বল নজরদারির কারণে মানুষ নির্বিঘ্নে ইউক্যালিপটাস রোপণ করছে। সচেতন মহলের দাবি, নিষেধাজ্ঞার পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে হবে। আমরা পরিবেশ নিয়ে যারা কাজ করি, আমরা বারবারে বলছি যে ইউক্যালিপটাস গাছ রোপণ করা নিষেধ, ইউক্যালিপটাস গাছ নার্সারিতে প্রোডাকশন দেওয়ারও নিষেধ, কিন্তু আরও বেড়েছে আমি মনে করি ইউক্যালিপটাসের গাছ। 2-4-5 বছর থেকে লাগাই আসতেছি এবং বিক্রি করতেছি। এতে তো আমাদেরকে কেউ কিছু বলে নাই যে এটা ক্ষতিকর বা এটা কোনো দেশের ক্ষতিকর হয়, মানুষের ক্ষতিকর হয়, এসব কথা আমাদের কেউ কিছু বলে নাই এবং কৃষি বিভাগতেই কোনো পরামর্শও দেয়নি, আমাদেরকে বলে নাই। পরিবেশের জন্য ক্ষতিকর এই গাছগুলো নাগা নিষিদ্ধ সরকার থাকিয়ে, এলে নাগায় চললেন না। আবাদ হয় না, বইয়ের মধ্যে পড়লে পচি যায়, সেখানে আবাদ ভালো হয় না, পচি যায়, আবাদ হন নাই। পাশে হাওয়া আসে, মনে করেন গরম হাওয়া। 7.5 লাখ ইউক্যালিপটাসের চারা ধ্বংসের জন্য 31 লক্ষ টাকা বরাদ্দ পাওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। ইউক্যালিপটাস এবং আকাশমণি চারা উৎপাদন এবং এর সম্প্রসারণ নিষিদ্ধ হয়েছে। এরই আলোকে কৃষি মন্ত্রণালয়ের যে কার্যক্রম সেটি হচ্ছে যে ইউক্যালিপটাস গাছ ধ্বংস করে যারা এই চারাগুলো উৎপাদন করেছে তাদের প্রণোদনা হিসাবে আর্থিক সহযোগিতা প্রদান। সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে ইউক্যালিপটাসের ক্ষতিকর চারা বিক্রির প্রতিরোধ করতে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, ঢাকা মহানগরীতে 7টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিন ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর সহ দেশের বিভিন্ন মহানগরী ও জেলায় 10 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 19 দিন টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে এক শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শত শত নারী পুরুষ অংশ নেন। পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান। গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির কারিগরদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড জিয়াউদ্দিন হায়দার। ইসলামী দার্শনিক অধ্যাপক ড সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুলিয়ার শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। সিরাজগঞ্জের বেলকুচি এলাকার মুকুন্দগাতি কড়িতলায় মার্কেট উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে গ্রিন ফোর্স বাংলাদেশের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে লিফলেট বিতরণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা কাজী রফিক। জয়পুরহাটে ধানের শীষের গণসংযোগ ও পথসভা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সাল আলী। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন বাড়ছে অনাহারে মৃত্যু। খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ১১ জনের। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে ২১২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ভিক্ষের মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৩৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৫০০। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে গাজা দখলের তীব্র প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন। বিক্ষোভে ৪৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংগঠনটিকে ইতোমধ্যেই দেশটির আদালত সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছে। খেলার খবর। দুর্নীতি রোধে আগামী বিপিএলে কাজ করবে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট। বিপিএল এর সেই আসরে ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে বিসিবি, এমনটা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবির বোর্ড মিটিং শেষে শনিবার রাতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পাওনা আদায়ে ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২-৩ দিনের মধ্যে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে বলেও জানান ইফতেখার রহমান। বোর্ড মিটিংয়ে ৭ বিভাগের আঞ্চলিক ক্রিকেট কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত হয়েছে। আর জাতীয় লিগের ৪ দিনের টুর্নামেন্টে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গ্রামে বাড়ি নির্মাণে সহযোগিতা করবে বিসিবি। বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে। 16টা প্র্যাকটিস টার্ফ পিচ ডেভেলপ করা হচ্ছে এবং সারফেস ড্রেনেজ অ্যান্ড ইনস্টলেশন অফ 9 লেট উইথ ফ্রেমস অ্যাট দ্য প্র্যাকটিস এরিয়া অফ রাজশাহী ডিভিশন ক্রিকেট স্টেডিয়ামে এই বাজেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
এক বছরে বিচারাঙ্গনের গুণগত পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সরকারের উদ্যোগের প্রশংসা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন, রংপুরে সিইসি, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন ফখরুল, ভালো কিছুর প্রত্যাশায় বিএনপির দিকেই তাকিয়ে মানুষ, মন্তব্য তারেকের। এবং নদীগর্ভে বিলীন হওয়ার পথে পটুয়াখালীর গলাচিপা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত এলজিইডি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।